রাজস্থানের মরুভূমিতে আমি যদি বলি এখন গম চাষ হচ্ছে, ধান চাষ হচ্ছে, তাহলে আপনি কি ভাববেন? বাতেল আমাচ্ছে, তাই তো? কিন্তু না, দেখুন ও শুনুন সুবীর কি বলছে। রাজস্থানের মরুভূমিতে যেখানে গরমের চোটে মাটিতে পা রাখা যায় না, সেখানে মাইলের পর মাইল মরুভূমিতে ক্যাকটাস ও কাঁটা দেখতে পাওয়া যায়। কিন্তু এখন সেখানে চাষাবাদ হচ্ছে, গম ও ধান উৎপন্ন হচ্ছে। আমি একটুও মিথ্যা কথা বলছি না, গোটাটাই সত্যি। কিভাবে সম্ভব সেটাই আপনারা বুঝতে পারছেন না। বর্তমান ভারতবর্ষ প্রযুক্তিতে কতটা উন্নতি করেছে সেটা এখনো অনেকেই জানেন না। এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না, তাহলে আপনাদের প্রিয়জনেরা এই রকম ভিডিও থেকে বঞ্চিত থাকবে। আসুন সংবাদে ফিরে আসি। ভারতের 7টা নদীকে মিলিয়ে একই প্রবাহে বাহিত করা হয়েছে। গোদাবরীতে যদি বান আসে, সেই জলটাকে নষ্ট না করে কৃষ্ণা নদীতে পাঠিয়ে দেওয়া হবে। সেই জলকে তামিলনাড়ুতে পাঠিয়ে দেওয়া হবে, যেখানে বহুদিন ধরে শুকিয়ে পড়ে আছে। ভারতের এই পদ্ধতি দেখে আমেরিকা পর্যন্ত অবাক হয়ে গেছে। আমেরিকা ভেবেছিল এই রকম ভাবে কাজ করার, কিন্তু তারা করতে পারেনি। বিশ্বের কেউ ভাবতেই পারেনি ভারত সমস্ত নদীর জলকে এই রকম ভাবে সংগৃহীত করে দেশের চাষাবাদে লাগাতে পারবে। এই প্রজেক্ট ভারত সঠিকভাবে করতে পারবে কেউ ভাবতেই পারেনি। এর ফলে ভবিষ্যৎ প্রজন্মের প্রচুর উপকার হবে। ভারত অর্থনৈতিকভাবেও সবার আগে উঠে আসবে। কেন ওয়া লিঙ্ক প্রজেক্ট এর সবথেকে বড় উদাহরণ। মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের মাঝখানে বুন্দেলখা এলাকা, যেখানে জল না পাওয়ার জন্য মাটি পাথরে পরিণত হয়েছে। এই প্রজেক্টে ভারতের 44,000 কোটি টাকা খরচা হবে। এটাই ভারতের সদিচ্ছার প্রকাশ। এখানে 200 কিলোমিটারেরও বেশি মাটি কেটে লহর তৈরি করা হয়েছে। এখানে বর্ষাকালের প্লাবিত জল সংগ্রহ করে রাখা হবে এবং শুষ্ক মরশুমে সেটাকে কাজে লাগানো হবে। এর থেকে ভারতের 60 লাখ লোকের খাবার জল পাওয়া যাবে। বিশ্বের আর্থিকভাবে শক্তিশালী দেশগুলো ভারতকে গরিব দেশ বলে উল্লেখ করত। বিশ্বের অনেকেই ভাবছে ভারতের কাছে এত টাকা এবং টেকনিক এলো থেকে। একে কেন্দ্র করে চীনকে সবথেকে বড় আদেশ দেওয়া গেছে। এতদিন পর্যন্ত চীন এই জলকে হাতিয়ার হিসাবে ব্যবহার করত। এর ফলে আমেরিকা ও ভারতের পেছনের সারিতে চলে যাবে। ভারত শুধু এই নদীগুলোকেই একসাথে জুড়ছে না, ভারতের ভবিষ্যৎকেও অনেক উন্নত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই জল শুধু ফসলের জন্যই ব্যবহার করা হবে না, এই জল ভারতকে ভবিষ্যতে বিশ্ব গুরু হিসেবে দাঁড় করাবে। অনেকেই ভাবছে এটা কখনোই সম্ভব নয়। এটা ভারতের পাগলামি ছাড়া আর কিছুই নয়। তাদেরকে জানানো হচ্ছে রাজস্থানের ইন্দিরা গান্ধী লহরকে দেখে আসতে। সেখানে কিভাবে পাইপের মাধ্যমে জল উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে যত দূর পর্যন্ত দৃষ্টি যায় তা ছিল শুধু বালি আর বালি। আজ সেখানে কিভাবে জল সরবরাহ করে ফসল ফলানো হচ্ছে। সেখানে ধান, গম ও সর্ষে চাষ করা হচ্ছে। সেখানে না গেলে কেউ ভাবতেও পারবে না এটাও কি সম্ভব। কিন্তু ভারত তাদের অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই কাজ করে দেখিয়েছে। এই সমস্ত নদীগুলো যদি একসাথে জুড়ে যায়, তাহলে ভারতের এমন একটা জায়গা বাকি থাকবে না যেখানে চাষাবাদ করা যাবে না। প্রতি বছর ভারতের বন্যায় প্রচুর পরিমাণে জল নষ্ট হয়, তাতে চাষ করা জমিতে প্রচুর পরিমাণে ফসল নষ্ট হয়। এর ফলে প্রচুর চাষি সুইসাইড করে। এরপর আর এই পরিস্থিতি হবে না। আমাদের ইঞ্জিনিয়াররা পাম্পের সাহায্যে প্রচুর পরিমাণে জল উপরের দিকে নিয়ে যায়। এটা দেখে অনেক বড় বড় দেশ আশ্চর্য হয়ে যায়। চীন ও জাপানের ইঞ্জিনিয়াররা এখানে এসে শিখতে চাইছে এটা কিভাবে করা হয়েছে। কিছু দেশ বলতে চাইছে ভারত প্রকৃতির রূপ বদলে দিতে চাইছে, যা গোটা বিশ্বে প্রকৃতির উপর এই চাপ আসবে। কোনো ভালো কিছু করতে গেলে এইরকম চাপ আসে, কিন্তু তাকে ইগনোর করতে হয়। বেশ কিছু বিদেশি সংস্থা ভারতের এই কার্যকলাপকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ভারত তাদের কথা শোনার প্রয়োজন বোধ মনে করেনি। ভিডিওটা দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার মতামত প্রকাশ করুন, আর জয় হিন্দ কথাটা অবশ্যই লিখবেন। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, সারে জাহাঁ সে আচ্ছা।